হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর প্রান্তিক প্রকাশনীর ভূগোলের যে বসু ও মৌলিক বইটা আছে এর পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারতের যে রিজিওনাল পার্টটা আছে দেখতে পাচ্ছ ভারতের ভূগোল। তো এর যে অনুশীলনী প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখো বইয়ের 141 নম্বর পাতাতে অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। তো এখানে 1 নম্বর প্রথমে যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1 নম্বর প্রশ্ন আছে বর্তমান ভারতে অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো, উত্তর হবে খ 29টি। 2 নম্বর ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো, উত্তর হবে গোয়া। আর বৃহত্তম হচ্ছে তোমার রাজস্থান। বুঝতে পারছো? এগুলো জেনে রাখো, তার কারণ হচ্ছে শর্ট প্রশ্ন কোনটা আসবে পরীক্ষায় সেটা তো আর নির্দিষ্ট করে বলা যায় না। তো আমাদের ভারতের যে ক্ষুদ্রতম যে ভারতের যে অঙ্গরাজ্যগুলো আছে তার মধ্যে সবথেকে ক্ষুদ্রতম হচ্ছে গোয়া, বৃহত্তম হচ্ছে রাজস্থান, নবীনতম হচ্ছে তেলেঙ্গানা। বুঝতে পারছো? যেটা অন্ধ্রপ্রদেশকে ভেঙে তৈরি হয়েছে। তারপরে দেখো এই প্রশ্নটা দেওয়া রয়েছে 3 নম্বর, কোন রাজ্যকে ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? উত্তর হবে তোমার খ অন্ধ্রপ্রদেশ। 2014 সালে কিন্তু এই তেলেঙ্গানা গঠিত হয়। এরপর দেখো 4 নম্বর আছে ভারতের মাঝখান দিয়ে বিস্তৃত কোন রেখা? উত্তর হবে ঘ কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে, এটা 8টি রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। এরপর দেখো 5 নম্বর, কোন রাজ্য ভেঙে লাদাখের সৃষ্টি হয়েছে? এটা হবে তোমার উত্তর হবে খ জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরকে ভেঙে তোমার লাদাখের সৃষ্টি হয়েছে এবং এই লাদাখ হচ্ছে একটা মালভূমি অঞ্চল যেটা তিব্বতের মালভূমির কাছাকাছি আছে এবং ভারতের সবথেকে উঁচু মালভূমি হচ্ছে তোমার এই লাদাখ মালভূমি। বুঝতে পেরেছো? এরপরে দেখো 6 নম্বর আছে শিবালিক এবং অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে? উত্তর হবে তোমার ঘ দুন। ঠিক আছে, আর এখানেই তোমার নবীন যে মালভূমি উপত্যকা আছে সেটার নাম হচ্ছে তোমার খাদা এবং প্রাচীনের নাম হচ্ছে ভাবর। বুঝতে পেরেছো? তারপর দেখো 7 নাম্বার ভারতের সর্বোচ্চ মালভূমি। দেখো এই প্রশ্নটা আমি কিছুক্ষণ আগে উত্তরটা আলোচনা করলাম। ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে ঘ লাদাখ। হ্যাঁ, তিব্বতের মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়, যেটা তিব্বতে আছে, চীনের মানে অন্তর্গত এখন বর্তমানে। তো এই লাদাখটা হচ্ছে আমাদের ভারতের উচ্চতম মালভূমি, ওই তিব্বতের মালভূমির কাছাকাছি অবস্থিত। এবার দেখো 8 নম্বর আছে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে? উত্তর হবে ক কূপ এবং নলকূপ। 9 নম্বর ভারতের একটি লবণাক্ত হ্রদ হলো? উত্তর হবে ক প্যাংগং লেক। 10 নম্বর গঙ্গা নদীর উৎস হলো? উত্তর হবে তোমার ঘ গঙ্গোত্রী হিমবাহ। ঠিক আছে, এরপরে দেখো আছে 11 নাম্বার গঙ্গা এবং যমুনার সংযোগস্থল অবস্থিত? উত্তর হবে খ এলাহাবাদে। 12 নাম্বার ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো? উত্তর হবে ক ভাকরা নাঙ্গাল পরিকল্পনা, যেটা সিন্ধু নদীর ওপরে তোমার বিস্তৃত। পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত জায়গাতে তোমার জল সরবরাহ করে থাকে। এরপর দেখো আছে 13 নাম্বার কৃষ্ণা এবং গোদাবরী বদ্বীপের মাঝে অবস্থিত? উত্তর হবে খ কোলেরু হ্রদ। 14 নাম্বার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয়? উত্তর হবে খ জম্মু কাশ্মীর। দেখো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারতের পশ্চিমে যে রাজ্যগুলো আছে যেমন তোমার পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এই সমস্ত জায়গাতে কিন্তু তোমার বৃষ্টিপাত হয়ে থাকে। তো এগুলো তো এখানে নেই, এখানে আছে তোমার জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীরটাতেই তোমাকে দাগ দিতে হবে। 15 নাম্বার দেখো আছে মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায়? উত্তর হবে ক কেরলে। দেখবে যখনই বর্ষার আসার সময় হয় জুন জুলাই মাসে আমাদের ভারতবর্ষে, তো সেই সময় দেখবে সব থেকে আগে কিন্তু কেরলে ঢোকে, যার জন্য বলা হয় যে কেরলে বর্ষা ঢুকে গেছে। এবার ধীরে 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 কিন্তু আমাদের এইদিকে অগ্রসর হয়। 16 নম্বর দেখা হলো গম হলো একটি? উত্তর হবে গ রবি শস্য। ঠিক আছে, গম হচ্ছে রবি শস্য, শীতকালে চাষ হয় জলসেচের উপর নির্ভর করে। এবার দেখো 17 নম্বর আছে চন্দন গাছ হলো একটা? উত্তর হবে খ ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। ক্রান্তীয় অঞ্চলের উদ্ভিদ কিন্তু পর্ণমোচী। বুঝতে পেরেছো? 18 নম্বর ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো? উত্তর হবে গ কর্ণাটক। নেক্সট দেখো আছে 19 নাম্বার ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার আছে? উত্তর হবে গ চিকমাগালুরে। ঠিক আছে। 20 নাম্বার পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত? উত্তর হবে ঘ হলদিয়ায়। তারপর দেখো 21 নাম্বার ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হচ্ছে? উত্তর হবে খ 5000। হ্যাঁ, আর 75% মানুষ অকৃষিকাজে যুক্ত থাকবে।
22 নম্বর দেখো আছে ভারতের বৃহত্তম বন্দর শহর, উত্তর হবে ঘ মুম্বাই। হ্যাঁ, শুধু বন্দর শহর হিসাবেই নয়, মুম্বাই একটা বৃহত্তম আমাদের শহরও ভারতের। তারপর দেখো 23 নম্বর আছে ভারতের নবীনতম রাজ্যটি, কি হবে গো? তেলেঙ্গানা। তাহলে দেখো উত্তর হবে খ তেলেঙ্গানা, যেটা 2014 সালে গঠিত হয়েছিল। এবার দেখো 24 নম্বর আছে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো, উত্তর হবে খ আঁধি। এরপর 25 নম্বর দেখো আছে ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, উত্তর হবে গ ফালি চাষ। 26 নম্বর জোয়ার উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্য, উত্তর হবে খ মহারাষ্ট্র। 27 নম্বর দেখো আছে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, উত্তর হবে খ বেঙ্গালুরুকে। 28 নম্বর 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা, উত্তর হবে খ 53টি। ঠিক আছে, 2011তে লাস্ট যেহেতু সেন্সাস হয়েছিল, তাই সেই সেন্সাস অনুযায়ী কিন্তু 53টি। এরপরে যখন সেন্সাসটা হবে তখন কিন্তু এটা বাড়বে। 2 নম্বর দেখো আছে শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করো, প্রশ্নমান 1। তো 1 নম্বর দেখো আছে লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ, এটা কিন্তু অশুদ্ধ, বুঝতে পেরেছো। 2 নম্বর শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলি এবং বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে, এটাও কিন্তু অশুদ্ধ। 3 নম্বর দেখো আছে লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা কিন্তু অশুদ্ধ। এটা হবে তোমার চিল্কা ভারতের বৃহত্তম উপহ্রদ, যেটা তোমার কোথায় আছে গো? উড়িষ্যাতে। আমরা পুরী গেলে চিল্কা ঘুরতে যাই। 4 নম্বর দেখো আছে গাঙ্গেয় বদ্বীপ সমভূমিতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত, এটা কিন্তু শুদ্ধ। এরপর দেখো 5 নম্বর আছে এলনিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, তাই কি এলনিনো মানে কি উষ্ণ স্রোত, বুঝতে পেরেছো, আর লানিনো মানে হচ্ছে শীতল স্রোত, তাহলে এটা কিন্তু অশুদ্ধ। এর ফলে কিন্তু উষ্ণতা বেড়ে যায়, বন্যার সৃষ্টি হয় না। 6 নম্বর আসাম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য, এটা কিন্তু শুদ্ধ। আসাম ভারতের বৃহত্তম চা উৎপাদক অঞ্চল, ভারতের প্রথম চা উৎপাদন শুরু হয় আসামে। ঠিক আছে, আর স্বাদে গন্ধে অতুলনীয় বিখ্যাত হয়েছে তোমার দার্জিলিং। 7 নম্বর দেখো আছে ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়, এটা হচ্ছে তোমার অশুদ্ধ। তার কারণ হচ্ছে ধান কিন্তু রবি শস্য খারিফ শস্য দুটোই কিন্তু হয়ে থাকে, বুঝতে পেরেছো। এটা যদি শুধুমাত্র খারিফ শস্য বলতো তবুও ঠিক হতো না, আবার শুধু রবি শস্য বললেও কিন্তু ঠিক হতো না। তো এখানে রবি শস্য বলেছে, এটা তো ঠিক হবেই না। তারপরে দেখো আছে 8 নাম্বার বিহার এবং ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়। দেখো আমাদের যে কর্কট ক্রান্তি রেখা আছে এগুলো কিন্তু বিহার ছত্তিশগড় এই সমস্ত রাজ্যের উপর দিয়ে কিন্তু গেছে। তো এখানে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি কিন্তু এখানে দেখা যায় না, এখানে ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি দেখতে পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে তোমার অশুদ্ধ। এরপর 9 নাম্বার দেখো আছে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, হ্যাঁ এটা কিন্তু শুদ্ধ। 10 নাম্বার দেখো আছে পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়, এটা শুদ্ধ। 11 নাম্বার তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য, এটা শুদ্ধ। 12 নাম্বার বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর, এটা কিন্তু অশুদ্ধ। তাহলে কোনটা শুদ্ধ হবে? সেটা তোমার কান্ডালা ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর। 3 নাম্বার দেখো আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, প্রশ্নমান এখানে 1। তো প্রথমে দেখো দেওয়া আছে ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ, সেটা হবে তোমার শিলং শৃঙ্গ। আমরা যে শিলং যে তোমার যাই যে গারো খাসি জয়ন্তিয়া যে আছে, তো সেখানে শিলং শৃঙ্গটা হচ্ছে মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ, সব থেকে উঁচু। হ্যাঁ, তারপরে দেখো যেখানে বৃষ্টি ছায়া অঞ্চলের সৃষ্টি হয়েছে। তারপর দেখো 2 নাম্বার দেখা হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ, উত্তর হবে আনাই নদী। 3 নাম্বার মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে, উত্তর হবে কয়াল, ক অন্তঃস্থকার ল। তারপর দেখো 4 নাম্বার আছে ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, উত্তর হবে মৌসুমি বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। তারপরে 5 নাম্বার দেখো আছে ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, তাহলে এটা কি হবে গো? লবণাক্ত উপকূলীয় মৃত্তিকা, ঠিক আছে, তোমার ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। 6 নাম্বার জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, তাহলে দেখো এটা কিন্তু কেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত। এই জামনগর হচ্ছে রিলায়েন্স দ্বারা পরিচালিত একটা বেসরকারি পেট্রোকেমিক্যাল সংস্থা, এবং এটা গুজরাটে অবস্থিত, রিলায়েন্সের, বুঝতে পেরেছো। এবং এটা ভারতেরও বৃহত্তম তো বটেই, বিশ্বেরও একটা বৃহত্তম তোমার পেট্রোকেমিক্যাল শিল্প। হ্যাঁ, তাহলে এটা জামনগর কেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত। 7 নাম্বার ড্যাশকে ভারতের কমলা লেবুর শহর বলে, উত্তর হবে নাগপুরকে।
8 নাম্বার, রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে ড্যাশ বলে? উত্তর হবে ধ্রিয়ান বলে। ধয়রাফলা রস্যই অন্তস্থ একার দন্তন্য। 9 নাম্বার দেখো আছে, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে? উত্তর হবে কোয়েম্বাটুর। হ্যাঁ, কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে। এরপর দেখো 4 নাম্বার, স্তম্ভ মেলাও, এখানেও কিন্তু প্রশ্নমান এক, বাম দিকের সঙ্গে ডান দিকে। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে নাম চাবাড়োয়া, এটার উত্তর হবে গ, পূর্ব হিমালয়ের শৃঙ্গ, অর্থাৎ পূর্ব হিমালয়ের একটা শৃঙ্গের নাম হচ্ছে তোমার নাম চাবাড়োয়া। তারপর 2 নম্বর দেখো আছে মাজুলি, এটার উত্তর হবে ঘ, অর্থাৎ তোমার ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের তোমার এই মাজুলি দ্বীপটা হচ্ছে ভারতের বৃহত্তম নদী বদ্বীপ। তারপরে 3 নাম্বার দেখো আছে মরুস্থলী, এটার উত্তর হবে চ, অর্থাৎ রাজস্থান। রাজস্থানের মরুস্থলী দেখতে পাওয়া যায়। 4 নাম্বার দেখো আছে পারাদ্বীপ, এটার উত্তর হবে খ, অর্থাৎ উড়িষ্যাতে আছে। 5 নাম্বার দেখো আছে আরাবল্লী পর্বত, এটার উত্তর হবে ক, রাজস্থান। হ্যাঁ, এরপর দেখো আছে 6 নাম্বার ইক্ষু গবেষণা কেন্দ্র, এটার উত্তর হবে ইও, লখনৌ। তাহলে লখনৌতে, এটা উত্তরপ্রদেশের একটা তোমার শহর হচ্ছে লখনৌ, তো সেখানে তোমার ইক্ষু গবেষণা কেন্দ্র আছে। এবং ইক্ষু উৎপাদনে কিন্তু এই উত্তরপ্রদেশ মানে একটা ভালো স্থান, প্রায় প্রথম স্থানেই অধিকার করছে ভারতবর্ষে। তারপর 5 নাম্বার দেখো আছে 2-1 কথায় উত্তর দাও, এখানেও কিন্তু প্রশ্নমান এক। প্রথম প্রশ্ন দেখো যেটা আছে, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে তোমার কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। আর সবচেয়ে উঁচু শৃঙ্গ যেটা মাউন্ট এভারেস্ট, ওটা আছে তোমার নেপালে। আমরা ভারতবর্ষের যে সমস্ত জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, যে উঁচু শৃঙ্গটা দেখতে পাই সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং থেকে দেখা যায়, সিকিম থেকে দেখা যায়, বুঝতে পারছো? এগুলো সবই হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা। 2 নম্বর দেখো আছে ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? তাহলে দেখো এখানে তোমার আছে তোমার যে আছে তোমার উমলিং লব গিরিপথ। ঠিক আছে, উমলি লব গিরিপথটা হচ্ছে তোমার ভারতের সর্বোচ্চ গিরিপথ। এরপর 3 নম্বর দেখো আছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে তোমার আনাই মুদি। 4 নাম্বার, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথ কোনটি? উত্তর হবে তোমার পালঘাট, পয়াকার ল, ঘয়াকার ট। 5 নাম্বার, পশ্চিম হিমালয়ের তাল কি? তাহলে পশ্চিম হিমালয়ের তাল হচ্ছে তোমার, দেখো কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে। তাহলে এই হচ্ছে তোমার তাল। এরপর 6 নাম্বার দেখো আছে গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে? উত্তর হবে তোমার খাদার, ক্ষয়াকার দয়াকার র। 7 নাম্বার, নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি? উত্তর হবে তোমার ধুব, ধয়রস্যু অন্তস্তয়াকার ধ র। ঠিক আছে, ধুয়াধর, ধয়রস্যু অন্তস্তয়াকার ধ র, ধুয়াধর জলপ্রপাত হচ্ছে নর্মদা নদীতে সৃষ্ট একটি উল্লেখযোগ্য জলপ্রপাত। 8 নাম্বার দেখো আছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হবে তোমার গোদাবরী। একে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। এর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার। 9 নাম্বার দেখো আছে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? উত্তর হবে তোমার ডিভিসি, অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। 10 নাম্বার, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? উত্তর হবে তামিলনাড়ু, ভারতের সব থেকে দক্ষিণে অবস্থিত একটা রাজ্য। হ্যাঁ, এই কিন্তু বৃষ্টির জল সংরক্ষণে ভারতে প্রথম স্থান অধিকার করে। এরপর দেখো 11 নাম্বার আছে কেরল উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? উত্তর হবে তোমার কয়াল, ক অন্তস্থ একার ল। 12 নাম্বার, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? উত্তর হবে তোমার কুঞ্চিকল জলপ্রপাত, কয়রস্যু ফিটপানো নয় চয়রস্যই ক ল। হ্যাঁ, কুঞ্চিকল জলপ্রপাত, যেটা কর্ণাটকে অবস্থিত। 13 নাম্বার, ভারতের কোথায় গঙ্গার নিম্নগতি দেখা যায়? তাহলে দেখো গঙ্গার নিম্নগতি হচ্ছে বিহারের রাজমহল পাহাড় থেকে আমাদের পশ্চিমবঙ্গের যে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে ভাগীরথী হুগলি বয়ে গেছে, এটাই হচ্ছে তোমার নিম্নগতি। গঙ্গার 3টি গতি আছে। গঙ্গোত্রী হিমবাহ থেকে তোমার দেবপ্রয়াগ পর্যন্ত হচ্ছে তোমার উচ্চগতি। হ্যাঁ, দেবপ্রয়াগ থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত হচ্ছে তোমার মধ্যগতি। আর বিহারের রাজমহল পাহাড় থেকে তোমার আমাদের এদিকে যে অংশটা চলে এসেছে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে, সেটা হচ্ছে তোমার নিম্নগতি। মেন যে ব্রাঞ্চটা সেটা পদ্মা নাম নিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে গিয়ে তোমার বঙ্গোপসাগরে পড়েছে। আর ছোট্ট মতো একটা অংশ ভাগীরথী হুগলি নাম নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে গিয়ে তোমার বঙ্গোপসাগরে পড়েছে। তো আমাদের তো ধরো বাংলাদেশের ভিতরটা পড়ে আমাদের লাভ নেই, বা আমাদের তো ধরো ওটা আমাদের সিলেবাসের মধ্যে নয়। তো আমাদের এই ভাগীরথী হুগলি নদীর যে অংশটা আছে সেটাই আমাদেরকে বেশি করে জানতে হবে। এরপরে দেখো যেটা আছে
নম্বর, কোন বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? মৌসুমী বায়ু প্রবাহ। 15 নম্বর, কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? উত্তর হবে রেগুড় মৃত্তিকা বা কালো মৃত্তিকা। বুঝতে পেরেছো? তারপরে দেখো আছে 16 নম্বর, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের সুন্দরবনে অবস্থিত। 17 নম্বর, ভারতের মেরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? তাহলে মরু অঞ্চলে কোন ধরনের, অর্থাৎ আমাদের যে রাজস্থান মরু অঞ্চল আছে সেখানে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? ক্রান্তীয় মরু উদ্ভিদ দেখা যায়, যেমন বাবলা, ক্যাকটাস ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার মরু অঞ্চলের উদ্ভিদ। 18 নম্বর, ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো। বাদাম, তরমুজ, এগুলো হচ্ছে তোমার জাইদ। 3 রকমের ফসল হয়, রবি শস্য, খারিফ শস্য আর জাইদ শস্য। তো জাইদ শস্য হচ্ছে তোমার বাদাম, তরমুজ ইত্যাদি। 19 নম্বর, ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম? উত্তর হবে তোমার আসাম। 20 নম্বর, পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। উত্তর হবে তোমার স্টেপ কাল্টিভেশন বা ধাপ চাষ। 21 নম্বর, ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম? উত্তর হবে তোমার উত্তরপ্রদেশ। এই ইক্ষু গবেষণাগারটাও কিন্তু তোমার ওই উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত, আমরা কিছুক্ষণ আগে এটা পড়লাম। 22 নম্বর, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর হবে তোমার গুজরাটের জামনগর, এটা রিলায়েন্স দ্বারা পরিচালিত। তারপর 23 নম্বর দেখো আছে, পশ্চিমবঙ্গে প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? উত্তর হবে তোমার কলকাতার সল্টলেকে। এছাড়াও তোমার দুর্গাপুরে আছে, কিন্তু তোমার প্রধান যেটা সেটা কিন্তু কলকাতা সল্টলেকে গড়ে উঠেছে। এরপর 24 নম্বর দেখো আছে, পশ্চিমবঙ্গের 2টি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখো। দেখো, শ্রীরামপুর, ঘুষুরি, এগুলো হচ্ছে তোমার কার্পাস বয়ন শিল্পকেন্দ্র। তারপর দেখো আছে 25 নম্বর, ভারতের বৃহত্তম বেসরকারি ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি? এটা হবে তোমার জামশেদপুরের টাটা বা টিস্কো, টাটা আয়রন স্টিল কোম্পানি, ঠিক আছে, টিস্কোটা। 26 নম্বর, একটি কৃষিভিত্তিক ও বনভিত্তিক শিল্পের উদাহরণ দাও। তাহলে কৃষিভিত্তিক শিল্প হচ্ছে তোমার কার্পাস শিল্প, চিনি শিল্প, এগুলো। আর বনভিত্তিক শিল্প হচ্ছে তোমার ওই ফার্নিচার নির্মাণ, এগুলো হচ্ছে তোমার আসবাবপত্র নির্মাণ, এগুলো হচ্ছে তোমার বনভিত্তিক শিল্প। 27 নম্বর আছে, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? এটা হচ্ছে তোমার হাওড়ার ঘুষুরিতে। ঘয়েরস্যু, মূর্ধন্যস্বয় রস্যু, ডয়বিনডস্যই তয়েকার, এটা হাওড়া জেলার ঘুষুরি। 28 নম্বর, ভারতের মহানগরের সংখ্যা কয়টি? এটা কয়টি? 53টি, ব্রেকেটে 2011। তারপরে দেখো আছে 29 নম্বর, 2011 খ্রিস্টাব্দে জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তর হবে তোমার উত্তরপ্রদেশ, ঠিক আছে। উত্তরপ্রদেশে কিন্তু সবথেকে বেশি জনবহুল, যেহেতু এটা অনেক বড় রাজ্য, বুঝতে পেরেছো। এখানে কিন্তু সবথেকে বেশি জনসংখ্যাটা। আর সবথেকে কম কোথায় গো? সবথেকে কম হচ্ছে তোমার সিকিম, হ্যাঁ। আর জনঘনত্ব সবথেকে কম সেটা হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ। আর সবথেকে বেশি সেটা তোমার এই 2011 অনুযায়ী হচ্ছে বিহার, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ বিহারকেও ছাপিয়ে গেছে। 30 নম্বর দেখো, ভারতে দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? উত্তর হবে NH-44, এটা শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। 31 নম্বর, ভারতের কোথায় প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয়? উত্তর হবে তোমার কলকাতা। ভারতের প্রথম কিন্তু কলকাতাতেই শুরু হয় 1984 সালে, এবং বর্তমানে এই কলকাতাতেই ভারতের সবথেকে গভীরতম পাতাল রেল হয়েছে তোমার আমাদের হাওড়া মেট্রো, বুঝতে পেরেছো? হাওড়া মেট্রো, বা যেটা গঙ্গার নিচ দিয়ে যেটা করা হয়েছে। 32 নম্বর দেখো আছে, কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা যুক্ত হয়েছে? উত্তর হবে তোমার সোনালী চতুর্ভুজ। 33 নম্বর, ভারতের বৃহত্তম রাজ্যের নাম লেখো। উত্তর হবে তোমার রাজস্থান, আর সবথেকে ছোট হচ্ছে গোয়া। 34 নম্বর, ভারতের কোন অঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতি ঘটেছে? উত্তর হবে তোমার পশ্চিম অঞ্চলে। এই ধরো মুম্বাই হাই আছে, তারপর তোমার ওই জামনগর আছে, এগুলো সবই কিন্তু বড় বড় পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র কিন্তু ভারতের পশ্চিম দিকে অবস্থিত, তাই ভারতে কিন্তু পেট্রোরসায়ন শিল্পে অধিক উন্নতি লাভ করেছে। 35 নম্বর, ভারতের একটি ধান গবেষণা কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে উড়িষ্যার কটক। 36 নম্বর, ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? মাজুলি, এটা ব্রহ্মপুত্র নদের উপরে অবস্থিত। 37 নম্বর, ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায়? উত্তর হবে তোমার কেরল। 38 নম্বর, পার্বত্য মৃত্তিকা দেখা যায় এমন একটি রাজ্যের নাম লেখো। উত্তর হবে তোমার জম্মু কাশ্মীর, সিকিম, এই যে কোনো একটা লিখতে পারো।
39 নাম্বার, পশ্চিম ভারতের সর্ববৃহৎ বিমানবন্দরটি কোথায় অবস্থিত? উত্তর হবে তোমার ওই মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর। 40 নাম্বার, পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো। দেখো, বনিহাল আছে, জজিলা আছে, তোমরা যে কোনো একটা লিখতে পারো। 41 নাম্বার, ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তর হবে উত্তরাখণ্ডের দেরাদুন। 42 নাম্বার, শীত মৌসুমীর শীত মৌসুমীর অন্য নাম কি? দেখো, শীত মৌসুমীর অন্য নাম হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী, ঠিক আছে। আবার তোমরা দিতে পারো মৌসুমীর প্রত্যাবর্তন বা মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন, এটাও কিন্তু বলা যায়। 43 নাম্বার, ভারতের প্রধান কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে তোমার পুসা, এটা কিন্তু দিল্লিতে অবস্থিত, বুঝতে পেরেছো? তাহলে দিল্লির পুসাতে কিন্তু ভারতের প্রধান কৃষি গবেষণাগারটি অবস্থিত। 44 নাম্বার, পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়? উত্তর হবে তোমার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 45 নাম্বার, পীর পাঞ্জাল পর্বত ও উচ্চ হিমালয়ের মধ্যে কোন উপত্যকা অবস্থিত? উত্তর হবে তোমার কাশ্মীর উপত্যকা। 46 নাম্বার, ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত বা কোন নামে পরিচিত? উত্তর হবে ডিহং বা সিহং, ঠিক আছে, যে কোনো একটা লিখতে পারো, তবে ডিহংটা লেখাই বেশি ভালো হবে, দয়রশ্রী হয় অনুসার। 47 নাম্বার, ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? উত্তর হবে চিল্কা, অর্থাৎ উড়িষ্যার চিল্কা। 48 নাম্বার, পশ্চিমবঙ্গের কোন জেলা ধানের ভাণ্ডার নামে পরিচিত? উত্তর হবে তোমার পূর্ব বর্ধমান। 49 নাম্বার, ভারতের একটি প্রাণীজ ভিত্তিক শিল্পের নাম লেখো। উত্তর হবে তোমার চর্মশিল্প, দুগ্ধ শিল্প ইত্যাদি, যে কোনো একটা তোমরা লিখতে পারো। 50 নাম্বার, দক্ষিণ ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে তোমার অশোক লিল্যান্ড, এটা কিন্তু চেন্নাইয়ে অবস্থিত। 51 নাম্বার, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রের নাম লেখো। এটা হবে তোমার পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। 52 নাম্বার, ভারতের কোন রাজ্যের ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হবে বিহার 2011 অনুসারে। 53 নাম্বার, ভারতের কোন রাজ্যের চা জগৎ বিখ্যাত? উত্তর হচ্ছে তোমার দার্জিলিং। 54 নাম্বার, যমুনা নদী কোন হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে? উত্তর হবে তোমার যমুনেত্রী। 55 নাম্বার, সবুজ বিপ্লবের সাফল্য ভারতের কোন রাজ্যে সর্বাধিক দেখা যায়? উত্তর হবে তোমার পাঞ্জাব, হরিয়ানা, যে কোনো একটা তোমরা লিখতে পারো, দুটোতেই কিন্তু দেখা গেছে। 56 নাম্বার, গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? উত্তর হবে তোমার মধ্যবর্তী অংশে, অর্থাৎ দেবপ্রয়াগ থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত যে অংশটা, সেখানেই কিন্তু সবথেকে বেশি দূষণ কিন্তু দেখা যায়। তারপরে তোমার দেখা যায় নিম্ন গতিতে এবং সবচেয়ে কম দূষণ দেখা যায় উচ্চ গতিতে। 57 নাম্বার, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? উত্তর হবে তোমার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা দমদমে অবস্থিত। 58 নাম্বার, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে তোমার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা ডিএসপি পশ্চিমবঙ্গে। 59 পাতার, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? উত্তর হবে তোমার 1953 খ্রিস্টাব্দে। 60 নাম্বার, ভারতীয় উৎপাদিত একটি রবি শস্যের নাম লেখো। উত্তর হবে তোমার গম, আলু, সর্ষে, এগুলো। 61 নাম্বার, পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন নির্মাণ শিল্পকেন্দ্র গড়ে উঠেছে? উত্তর হবে তোমার পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে, ঠিক আছে, এটা কিন্তু পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। 62 নাম্বার, পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো। উত্তর হবে তোমার নাথুলা গিরিপথ। তারপর 64 নাম্বার দেখো, 63 নাম্বার আছে দেখো, পূর্ব উপকূলের বৃহত্তম বন্দরের নাম লেখো। এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, একটা বৃহত্তম বন্দর। 64 নাম্বার দেখো আছে, ভারতের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দরের নাম লেখো। এটাও হবে তোমার বিশাখাপত্তনম। 65 নাম্বার, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি? দেখো, এখানে কিন্তু একটা ভিত্তি নেই, এগুলো তোমার ভাষা, সংস্কৃতি, প্রশাসনিক সুবিধা ইত্যাদির উপর এইগুলি হলো তোমার রাজ্য পুনর্গঠনের ভিত্তি ইত্যাদি। 66 নাম্বার, ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম লেখো। উত্তর হবে তোমার আরাবল্লী। 67 নাম্বার, ভারতের একটি শীতল মরুভূমির নাম লেখো। তাহলে মরুভূমি মানে কি? যেখানে কোনো উদ্ভিদ জন্মায় না, এটা শীতল হয় তোমার যেগুলো বরফ আবৃত থাকে, উষ্ণ হয় যেগুলো বালিতে আবৃত থাকে, আর পাথরময় হয় যেটা পাথরে আবৃত থাকে। তো এখানে শীতল বলছে তোমার লাদাখ মরুভূমিটা যেটা আছে, এটা তোমার মালভূমি অঞ্চল একটা, এটা কিন্তু শীতল মরুভূমির একটা উদাহরণ। 68 নাম্বার দেখো আছে, কোন নদীর ওপর ডিভিসি পরিকল্পনা গড়ে তোলা হয়েছে? এটা হবে তোমার দামোদর নদীর ওপর।
69 নাম্বার, ভারতের প্রধান খারিফ শস্য কি? উত্তর হবে তোমার পাট, আখ, ধান, তারপরে তোমার জোয়ার ইত্যাদি। 70 নাম্বার, ভারতের সরলবর্গীয় অরণ্যের একটি উদ্ভিদের নাম লেখো। উত্তর হবে তোমার পাইন। তারপরে দেখো 71 নাম্বার আছে, ভারতে কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার পুসা, এটা কিন্তু দিল্লিতে, ঠিক আছে, দিল্লির পুসাতে। 72 নাম্বার, পূর্ব ভারতের বৃহত্তম মহানগর কোনটি? উত্তর হবে তোমার কলকাতা। 73 নাম্বার, মুম্বাই এর আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? উত্তর হবে তোমার ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর। 74 নাম্বার, উত্তর পূর্ব ভারতের একটি মালভূমির নাম লেখো। উত্তর হচ্ছে তোমার মেঘালয় মালভূমি, এটা কিন্তু লাভা গঠিত মালভূমি, বুঝতে পেরেছো। 75 নাম্বার, গঙ্গার একটি শাখা নদীর নাম লেখো। উত্তর হবে তোমার ভাগীরথী, হুগলি। 76 নাম্বার, ভারতের দক্ষিণতম বিন্দুটির স্থলবিন্দুর নাম কি? দেখো, স্থলবিন্দু যখন বলবে তখন হবে কন্যাকুমারী, আর শুধু বিন্দু যদি বলে তখন হবে ইন্দিরা পয়েন্ট, বুঝতে পেরেছো। তারপরে দেখো আছে 77 নাম্বার, ভারতের কোন মৃত্তিকা সবচেয়ে বেশি অঞ্চলে দেখা যায়? উত্তর হবে তোমার পলি মৃত্তিকা, অর্থাৎ যত রকমের মৃত্তিকা দেখা যায় সব থেকে বেশি কভার করে আছে পলি মৃত্তিকা ভারতের। 78 নাম্বার, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপন্ন হয়? উত্তর হবে তোমার তেলেঙ্গানা, 2024 অনুযায়ী, বুঝতে পারছো। পুরনো সেন্সাসে অনেক জায়গাতে পশ্চিমবঙ্গ দেওয়া আছে, কিন্তু 2024 যে রিসেন্ট সেন্সাস আছে সেখানে কিন্তু তোমার তেলেঙ্গানাটা হবে। 79 নাম্বার, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো। এটা হবে ডিএসপি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। 80 নাম্বার, সোনালী চতুর্ভুজে অবস্থিত একটি মহানগরের নাম লেখো। তাহলে সোনালী চতুর্ভুজ মানে 4টে শহরকে যুক্ত করেছে, তাহলে তোমরা দিল্লি লিখতে পারো, কলকাতা লিখতে পারো, মুম্বাই লিখতে পারো, চেন্নাই লিখতে পারো। তো এখানে কলকাতাটাই আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, তাই কলকাতাটা লিখলাম। আর 81 নাম্বার, ভারতের ধ্রিয়ান কোথায় দেখা যায়? উত্তর হবে তোমার রাজস্থানের মরু অঞ্চলে। এরপর দেখো আছে 6 নাম্বার, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নমান 2। 1 নাম্বার আছে দুন কি? তাহলে 78 নাম্বার পাতাতে চলে এসো বইয়ের। দেখো এখানে দেওয়া আছে 78 নাম্বার পাতাতে দুন কি। 78, এই দেখো 78 পাতায় এই যে এইখানে দেখো দেওয়া আছে দুন, দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, তাহলে উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন হিমালয় অঞ্চলে হিমাচল হিমালয় এবং শিবালিক পর্বতশ্রেণীর মধ্যবর্তী অংশে যে দীর্ঘ উপত্যকা আছে তাকে দুন বলা হয়। এর পরের প্রশ্ন কি আছে দেখো, মরুস্থলী বলতে কি বোঝো? 80 নাম্বার পাতাতে চলে এসো। এখানে দেখো দেওয়া আছে মরুস্থলী। দেখো এই যে তোমার 80 নাম্বার পাতা আছে, এই 80 নাম্বার পাতাতে যে ভারতীয় যে মরুভূমি আছে এইখানে তোমার এই যে দেখো 5 নাম্বারে এইখানে দেখো দেওয়া আছে মরুস্থলী, অর্থাৎ এইখান থেকে ভারতীয় মরু অঞ্চলের সর্বপশ্চিম অংশে অবস্থিত রুক্ষ শুষ্ক উদ্ভিদহীন বিস্তীর্ণ বালুকাময় যে মরুভূমি অঞ্চলটি থর মরুভূমির অংশরূপে ভারতীয় সীমানা ছড়িয়ে পাকিস্তানে প্রবেশ করেছে তাকে মরুস্থলী বা বালুকাময় অঞ্চল বলা হয়। এরপরে দেখো যেটা আছে 3 নাম্বার, কয়াল কি? এটা তোমার 84 পাতাতে চলে এসো। এখানে দেখো দেওয়া আছে কয়াল কি, 84 দেখো এই যে আছে কয়াল। মালাবার উপকূলে অবস্থিত অগভীর হ্রদগুলি কয়াল নামে পরিচিত, যেমন ভেম্বানাদ কয়াল, অষ্টমুদি কয়াল ইত্যাদি। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো 4 নাম্বার, তাল কি? এটাও আছে তোমার 84 পাতাতে। দেখো এই যে নিচে দেওয়া রয়েছে তাল কি, বলছে কুমায়ুন হিমালয়ের বা উত্তরের সমভূমির হ্রদ বা জলাভূমিকে তাল বা দহ বা বিল বলে। নেক্সট প্রশ্ন যেটা আছে 5 নাম্বার, কর্ণাটক মালভূমির 2টি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। তাহলে এটা 84 পাতাতে চলে এসো। এখানে দেখো কর্ণাটকের মালভূমির যেটা আছে সেই কর্ণাটকের মালভূমির এই যে এখানে দেখো এই যে কর্ণাটকের মালভূমি দেওয়া আছে। এখানে তোমার বলছে ডেকান ট্র্যাপ এর দক্ষিণে কর্ণাটক রাজ্যে এই মালভূমি অবস্থিত, এটি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। তো এই মালভূমির যে দুটো অংশ আছে সেই দুটো অংশ হচ্ছে তোমার 2টি মালনাদ এবং ময়নাদ। এ দেখো এখানে আছে কর্ণাটক মালভূমির উল্লেখযোগ্য ভূপ্রাকৃতিক অংশ হলো মালনাদ এবং ময়দান, ঠিক আছে। তো এখানে মালনাদ এবং ময়দানের মধ্যে এই যে তোমার আছে কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ প্রশস্ত উঁচু নিচু ঢেউ খেলানো অঞ্চল এবং ব্যবচ্ছিন্ন মালভূমি হচ্ছে মালনাদ, আর ময়দান হচ্ছে তোমার কর্ণাটক মালভূমির পূর্ব দিকের কম ঢেউ খেলানো ও সমপ্রায় ভূমিকে বলে ময়দান। এরপরের যে প্রশ্নটা আছে
নাম্বার, মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত? এটা 84 পাতাতে চলে এসো। মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত? দেখো এখানে এই যে অবস্থান মালনাদ কর্ণাটক মালভূমির পশ্চিম অংশে প্রশস্ত উঁচু ঢেউ খেলানো অঞ্চল ও ব্যবচ্ছিন্ন মালভূমি মালনাদ, অর্থাৎ এখানেই সে অবস্থিত। এরপর দেখো কি আছে 7 নাম্বার, ময়দান বলতে কি বোঝায়? এটাও 84 পাতাতে। ময়দান এই যে আছে ময়দান হচ্ছে কর্ণাটক মালভূমির পূর্ব দিকে ঢেউ খেলানো এবং সমপায় ভূমিকে ময়দান বলে। এরপর যদি কিছু বৈশিষ্ট্য দিতে চাও তাহলে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো তোমরা দিতে পারো। এরপরের প্রশ্ন কি আছে ময়দান ময়দানের পরে 8 নাম্বার আছে কচ্ছের রণ কি? এটা 85 পাতাতে চলে এসো। এখানে দেখো দেওয়া আছে কচ্ছের রণ, এই যে এখানে দেওয়া আছে কচ্ছের রণ। কোনো এক সময় কচ্ছের রণ অঞ্চলটি ভারতের পশ্চিম উপকূলবর্তী আরব সাগরের একটি প্রসারিত অগভীর অংশ ছিল। বর্তমানে গুজরাট সমভূমিতে অবস্থিত এই অঞ্চলটির কোনো কোনো অংশ সম্পূর্ণ শুষ্ক উদ্ভিদহীন এবং সাদা লবণে ঢাকা বালুকাময় প্রান্তরে পরিণত হয়েছে। কচ্ছের রণের উত্তরের অংশকে বড় রণ, পূর্বের অংশকে ছোট রণ বলে। এরপরে দেখো যেটা দেওয়া আছে 9 নাম্বার, ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। এটা তোমাদের বইয়ের 2 নাম্বার পাতায় চলে এসো, একেবারে প্রথম দিকে। সেখানে জলবিভাজিকা অঞ্চলগুলো দেখবে দেওয়া আছে এবং তার মধ্যে থেকে যে কোনো দুটি তোমরা লিখতে পারো। দেখো এই যে এখানে আছে তোমার এই যে জলবিভাজিকা, দেখো উদাহরণ হিসাবে এই যে দেখো দেওয়া আছে বিন্ধ্য পর্বত উত্তর এবং দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে জলবিভাজিকার কাজ করে। 2 নম্বর দেখো দেওয়া আছে মধ্যপ্রদেশের অমরকন্টক পাহাড় নর্মদা ও সোন নদীর জলবিভাজিকা। তাহলে এই হচ্ছে তোমার দুটি জলবিভাজিকা। এরপর দেখো প্রশ্ন যেটা আছে 10 নাম্বার, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার দুটি প্রভাব উল্লেখ করো। এটা 96 পাতায় চলে এসো। দেখো এখানে তোমার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ওখানে দেওয়া আছে। এই দেখো এখানে পশ্চিমী ঝঞ্ঝা যেটা দেওয়া আছে এই যে পশ্চিমঘাট পর্বত জেট স্ট্রিম, এবং এখানে পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ ক্রান্তীয় ভূপ্রকৃতি বৃষ্টির ছায় অঞ্চল পশ্চিমী ঝঞ্ঝা। এই যে তোমার 8 নম্বরে আছে তোমার পশ্চিমী ঝঞ্ঝা। এখানে দেখো এই যে শীতকালে ভূমধ্যসাগর থেকে আসা দুর্বল ঘূর্ণবাতের প্রভাবে উত্তর এবং পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, জম্মু কাশ্মীর প্রভৃতি রাজ্যের মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। এতদূর পর্যন্ত লিখে দেবে। এরপরে দেখো কি আছে 11 নাম্বার, মৌসুমি বিস্ফোরণ কি? 97 পাতাতে চলে এসো। এখানে দেখো দেওয়া আছে মৌসুমি বিস্ফোরণ। এই দেখো মৌসুমি বিস্ফোরণ, তাহলে এটা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে মৌসুমি বিস্ফোরণ। অর্থাৎ তোমার এই যে গ্রীষ্মের পরে বর্ষাতে যখন জুন জুলাই মাসে হঠাৎ করে তোমার দক্ষিণ পশ্চিম মৌসুমিভাবে ভারতে বৃষ্টিপাত ঘটায় সেটিকেই মৌসুমি বিস্ফোরণ বলছে। এরপরে দেখো কি আছে পরের প্রশ্ন 12 নাম্বার, সামাজিক বনসৃজনের দুটি সুবিধা লেখো। 108 নাম্বার পাতাতে চলে এসো। দেখো এখানে দেওয়া আছে সামাজিক বনসৃজনের সুবিধা, তার মধ্যে থেকে তোমরা দুটি লিখবে। দেখো সামাজিক বনসৃজন, এই যে সামাজিক বনসৃজন এর উদ্দেশ্য বা সুবিধাগুলি এখানে দেওয়া আছে। পতিত এবং অব্যবহৃত জমিতে গাছ লাগানো। 2 নম্বর হচ্ছে গ্রামবাসীদের রান্না এবং অন্যান্য প্রয়োজনে ব্যবহার্য কাঠ সরবরাহকারী বৃক্ষরোপণ। তাহলে এর যে কোনো এর মধ্যে থেকে দুটো তোমরা লিখতে পারো। এরপর দেখো আছে ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা 106 নম্বর পাতাতে চলে এসো। দেখো এখানে যে মরু উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এই যে এখানে আছে মরু উদ্ভিদ। তো এইগুলোর মধ্যে ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্য, এর মধ্যে থেকে তোমার 4টে দেওয়া আছে, যে কোনো দুটো তোমরা লিখে দেবে। ঠিক আছে, এখানে তোমার যে কোনো দুটো হলেই হবে। নেক্সট যেটা আছে তোমার 14 নাম্বার, কৃষি বনসৃজন কাকে বলে? তাহলে 108 নাম্বার পাতায় চলে এসো। কৃষি বনসৃজন অর্থাৎ কৃষির পাশাপাশি যে বনসৃজন, এই যে এখানে দেখো দেওয়া আছে কৃষি বনসৃজন, এখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে। বনসৃজন এবং কৃষিকাজের মধ্যবর্তী পর্যায় হচ্ছে কৃষি বনসৃজন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার 15 নাম্বার, খারিফ শস্য কি? তাহলে 109 নাম্বার পাতায় চলে এসো। ওখানে দেখো দেওয়া আছে খারিফ শস্য, রবি শস্য হয় শীতকালে, খারিফ শস্য হয় বর্ষাকালে। এই দেখো খারিফ শস্য, এক কথায় খারিফ শস্যের অর্থ হলো বর্ষাকালীন ফসল। বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে যে ফসলের চাষ হয় তাদেরকে খারিফ ফসল বলা হয়, যেমন ধান, পাট, তুলো, ভুট্টা, জোয়ার, বাজরা প্রভৃতি। এরপর দেখো যেটা দেওয়া আছে খারিফ শস্যের পর
16 নাম্বার বাগিচা কৃষির সংজ্ঞা দাও। তাহলে 109 নাম্বার পাতায় চলে এসো। দেখো বাগিচা কৃষি হচ্ছে বাণিজ্যিক কৃষি, ঠিক আছে, অর্থাৎ বাণিজ্যিক হারে যে বড় ধরনের কৃষিকাজ হয় সেটাই হচ্ছে তোমার বাগিচা কৃষি। তাহলে এই যে 109 নম্বর পাতাতে দেখো দেওয়া আছে এখানে এই যে তোমার বাগিচা কৃষি তন্তু বাগিচা ফসল, এই যে বাগিচা ফসল অনুকূল ভৌগোলিক সুবিধাযুক্ত কোনো বৃহদায়তন খামারে সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে যে ফসলের চাষ হয় তাকে বাগিচা ফসল বলা হয়। যেমন চা, কফি, রবার, বিভিন্ন রকমের ফল প্রভৃতি হচ্ছে তোমার বাগিচা কৃষির অংশ। এরপরে দেখো যেটা দেওয়া আছে বাগিচা কৃষির পর তোমার 17 নাম্বার জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কি বোঝো। এটা তোমার 109 নাম্বার পাতাতে আছে। দেখো জীবিকা সত্তা ভিত্তিক কৃষি অর্থাৎ শুধুমাত্র জীবিকার জন্য যে কৃষি, অর্থাৎ কৃষক নিজের পেট ভরানোর জন্য যে কৃষিকাজটা করে থাকে সেটা হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক। হচ্ছে কৃষক তার নিজের এবং পরিবারের খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য যে কৃষিকাজ করে তাই ভারতীয় কৃষিকে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলা হয়। এরপর দেখো যেটা আছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষির পর 18 নাম্বার ধাপ চাষের গুরুত্ব লেখো। 103 নাম্বার পাতায় চলে এসো। এখানে দেখো ধাপ চাষ অর্থাৎ পার্বত্য অঞ্চলে স্টেপ কাল্টিভেশন যেটা হয় সেটাই হচ্ছে তোমার ধাপ চাষ। তাহলে দেখো 103 নাম্বার পাতায় এই যে এখানে তোমার মৃত্তিকা ক্ষয়ের যে অংশটা আছে দেখো এইখানে এই যে ধাপ চাষ বলছে ভারতে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন উচ্চতায় সিঁড়ির মতো ধাপ ধাপ অর্ধচন্দ্রাকার সমতল জমি তৈরি করে সেখানে চাষ করা হয়। এই পদ্ধতিকে ধাপ চাষ বলা হয়। এর ফলে মৃত্তিকা ক্ষয় হ্রাস পায়। এরপরে দেখো প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে 19 নাম্বার মিলেট শস্য কি। 114 নাম্বার পাতাতে চলে এসো। দেখো এখানে দেখো দেওয়া আছে মিলেট শস্য অর্থাৎ কোন কোন শস্যকে মিলেট শস্য বলছে সেটা এখানে তোমরা এখানে জানতে পারবে। তাহলে দেখো এখানে মিলেট এই দেখো একেবারে উপরে দেখো দেওয়া আছে মিলেট বলছে জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি নিকৃষ্ট মানের ক্ষুদ্রাকৃতি দানা শস্যকে সাধারণত একসঙ্গে মিলেট বলা হয়। অর্থাৎ মিলেট কিন্তু শুধুমাত্র একটা নয়, তিনটে, প্রধানত তিনটে, জোয়ার, বাজরা এবং রাগি। মিলেট উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষস্থান অধিকার করে। নেক্সট যেটা আছে মিলেটের পর 20 নাম্বার বাণিজ্যিক ফসল কি। 110 নাম্বার পাতাতে চলে এসো। দেখো এখানে দেওয়া আছে বাণিজ্যিক ফসল অর্থাৎ যে সমস্ত ফসল বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় তাকে বাণিজ্যিক ফসল বলছে। দেখো কৃষিভিত্তিক বাণিজ্য বা রপ্তানির প্রতি লক্ষ্য রেখে যেসব ফসল উৎপাদন করা হয় সেই সব ফসলকে বাণিজ্যিক ফসল বলে। যেমন কাজু, বাদাম, চা, কফি, দেশের মধ্যেও এই সব ফসল ব্যবহৃত হতে পারে। নেক্সট দেখো যেটা আছে বাণিজ্যিক ফসলের পর 21 নাম্বার ভারতের 3টি রাজ্যে অবস্থিত একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখো একটি করে, অর্থাৎ 3টেতে একটি একটি করে লিখতে হবে। 129 নাম্বার পাতাতে চলে এসো। দেখো এখানে তোমার দেওয়া আছে অনেকগুলো দেওয়া আছে, তার মধ্যে থেকে 3টে তোমরা লিখে দেবে। দেখো 129 নাম্বার পাতা এই যে দেখো এখানে যে দেওয়া আছে এইগুলোর মধ্যে যে কোনো 3টে লিখবে। 12টা টোটাল দেওয়া আছে। তার মধ্যে 1 নাম্বার আছে মারুতি সুজুকি যেটা তোমার গুরুগাঁওয়ে অবস্থিত। আর টাটা ইঞ্জিনিয়ারিং এবং লোকোমোটিভ কোম্পানি এটা তোমার জামশেদপুর, হায়দ্রাবাদ এবং পিথমপুরে অবস্থিত। আর BMW এটা চেন্নাই অবস্থিত, ভারতের ডেট্রয়েট বলা হয় যাকে। নেক্সট প্রশ্ন যেটা আছে দেখো 3টি। এবার দেখো 22 নাম্বার ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে। তাহলে 124 নাম্বার পাতাতে চলে এসো। দেখো এখানে বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্প। তাহলে ইঞ্জিনিয়ারিং শিল্প দেখো এখানে 124 পাতা একেবারে নিচের দিকে যেটা আছে ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে বিদ্যুৎ, কৃষি শিল্পে ব্যবহৃত ছোট, বড় এবং হালকা ও ভারী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ থেকে শুরু করে যানবাহন সহ সমস্ত শিল্পকে বোঝায়। যেমন ভারতে বিভিন্ন ধরনের সূক্ষ্ম এবং ভারী যন্ত্রপাতি, রেল ইঞ্জিন ও ওয়াগন, জাহাজ, মোটর গাড়ি, মোটর সাইকেল ও স্কুটার, সাইকেল, ঘড়ি, পাখা প্রভৃতি ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং শিল্প কিন্তু গড়ে উঠেছে। এতদূর পর্যন্ত লিখতে হবে। নেক্সট প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং শিল্পের পর দেখো আছে 23 নাম্বার ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। তাহলে 125 নাম্বার পাতাতে দেখো আছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। ইঞ্জিনিয়ারিং শিল্পকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা ভারী একটা হালকা। তো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প এই দেখো মানে যেসব ইঞ্জিনিয়ারিং শিল্পের সাহায্যে বৃহদায়তন শিল্পের উপযোগী বড় ও ভারী যন্ত্রপাতি, বড় বড় বৈদ্যুতিক যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের যানবাহন, কৃষি যন্ত্রপাতি, খনি যন্ত্রপাতি প্রভৃতি তৈরি করা হয় তাকে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলা হয়।
ঠিক আছে। এবং রেল ইঞ্জিন নির্মাণ যেটা আমাদের পশ্চিমবঙ্গে আছে। এরপর দেখো আছে 24 নাম্বার, শঙ্কর ইস্পাত শিল্প কাকে বলে? 122 নাম্বার পাতাতে চলে এসো। দেখো এখানে তোমার আছে শঙ্কর ইস্পাত, 122 নাম্বার পাতায় এই দেখো শঙ্কর ইস্পাত কোনটাকে বলছে। বলছে আকরিক লোহার সঙ্গে কয়েকটি বিশেষ ধাতু যেমন ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, নিকেল, টাংস্টেন প্রভৃতি মিশিয়ে উন্নত মানের শঙ্কর ইস্পাত তৈরি করা হয়। এরপরেরটা যেটা আছে দেখো 25 নাম্বার আছে তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। 129 নাম্বার পাতায় চলে এসো। ওখানে দেখো আছে তথ্য প্রযুক্তি শিল্প। এই দেখো তথ্য প্রযুক্তি শিল্প বলছে কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার সাহায্যে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ, সঞ্চয়, বিশ্লেষণ, পরিমার্জন প্রভৃতি কাজ যখন শিক্ষা, ব্যবসায়িক প্রয়োজনে, জলবায়ু বিশ্লেষণে ব্যবহার করা হয় তখন তাকে তথ্য প্রযুক্তি শিল্প বলে। নেক্সট যেটা আছে দেখো 26 নাম্বার, অনুসারী শিল্প কাকে বলে? 126 নাম্বার পাতায় চলে এসো। দেখো এখানে দেওয়া আছে অনুসারী শিল্প 126 নাম্বার পাতায়। এই দেখো নিচের দিকে দেওয়া আছে অনুসারী শিল্প। বলছে বৃহদায়তন মূল শিল্পের প্রয়োজনে মূল শিল্পের পাশে গড়ে ওঠা অসংখ্য ছোট ছোট শিল্পকে অনুসারী শিল্প বলে। উদাহরণ বলছে মোটর গাড়ি নির্মাণ শিল্পের পাশে গড়ে ওঠা ব্যাটারি, কাঁচ, প্লাস্টিক, ফোম প্রভৃতি শিল্পকে অনুসারী শিল্প বলা হয়। নেক্সট যেটা আছে দেখো 27 নাম্বার, ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? 131 নাম্বার পাতাতে চলে এসো। এখানে দেখো দেওয়া আছে ধারণযোগ্য উন্নয়ন। এই দেখো এখানে আছে একেবারে নিচের দিকে চলে এসো। এই দেখো ধারণযোগ্য উন্নয়ন বলছে যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অটুট রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায় তাই হচ্ছে ধারণযোগ্য উন্নয়ন। তার সঙ্গে এইগুলো তোমরা দিতে পারো বা এই পালনীয় কর্তব্য এগুলো কিন্তু দিয়ে দিতে পারো। নেক্সট দেখো যেটা আছে 28 নাম্বার, উত্তর দক্ষিণ করিডোর কি? 137 নাম্বার পাতাতে চলে এসো। দেখো এখানে দেওয়া আছে তোমার উত্তর দক্ষিণ করিডোর। এই দেখো এখানে তোমার এই যে দেওয়া আছে উপরের দিকে দেখো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোর। এর মধ্যে উত্তর দক্ষিণ করিডোর এটা হচ্ছে NH-44 উত্তরে শ্রীনগর থেকে দিল্লি, আগ্রা, নাগপুর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, সালেম, তারপর তোমার মাদুরাই হয়ে সর্বদক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত 4000 কিলোমিটার। এবং পূর্ব পশ্চিম করিডোরটি এটা তো তোমাদের নেই, এই 4000 কিলোমিটার পর্যন্ত লিখতে হবে। এটাই হচ্ছে তোমার উত্তর দক্ষিণ করিডোর। এটা ভারতের সবথেকে লংগেস্ট মানে সড়ক পথ NH-44। এরপর দেখো আছে 29 নাম্বার, কাল বৈশাখী কি? 97 নাম্বার পাতাতে চলে এসো। দেখো ওইখানে দেওয়া আছে কাল বৈশাখী অর্থাৎ বৈশাখ মাসে গ্রীষ্মকালে যে ঝড় হয় সেটাই হচ্ছে তোমার কাল বৈশাখী। দেখো এখানে আছে কাল বৈশাখী অর্থাৎ সাধারণভাবে গ্রীষ্মকালের বিকেলবেলায় পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, বিহার ও ঝাড়খণ্ডের পূর্বাংশে মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি ঘটে। একে স্থানীয়ভাবে কালবৈশাখী বলা হয়। এর প্রভাবটাও কিন্তু লিখতে পারো। নেক্সট দেখো আছে 30 নাম্বার, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি? 93 পাতাতে চলে এসো। দেখো এখানে বৃষ্টির জল সংরক্ষণ সম্পর্কে দেওয়া আছে। এই বৃষ্টির জল সংরক্ষণে তোমার তামিলনাড়ু প্রথম স্থান অধিকার করে। দেখো বৃষ্টির জল সংরক্ষণ এই যে কার্যাবলী এখানে তোমার দিয়েছে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য হচ্ছে দেখো তোমার এই যে জল সংরক্ষণের গুরুত্ব, এই যে গুরুত্বটাকেই তোমরা উদ্দেশ্য বলতে পারো। তো এই যে দেখো এক নম্বর হচ্ছে মিষ্টি জল ছাড়া অন্য জলে মানুষের তেমন কোনো কাজে লাগে না, তাই মিষ্টি জল সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 হচ্ছে প্রাকৃতিক উপায়ে জল সংরক্ষণ করলে খরচ কম হয়। তাহলে এখানে টোটাল 6টা দেওয়া আছে, তার মধ্যে যে কোনো দুটো তোমরা লিখে দিতে পারো। বা এখানে দেখো উদ্দেশ্য দেওয়া আছে বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের অগ্রণী ভূমিকা, এখানে তার উদ্দেশ্যটা দেওয়া আছে। নেক্সট যেটা আছে দেখো 7 নাম্বার, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রশ্নমান 3 অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন। দেখো প্রথমে 1 নাম্বার দিয়েছে পার্থক্য লেখো মালনাদ ও ময়দান। 84 পাতাতে চলে এসো। 84 পাতাতে দেখো এই যে এখানে দেওয়া আছে মালনাদ এবং ময়দানের পার্থক্য। টোটাল 3টে দেওয়া আছে, 3টেই লিখে দেবে। 2 নাম্বার দেখো আছে পার্থক্য লেখো পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা। 84 নাম্বার পাতাতে চলে এসো। দেখো এখানে দেখো এই যে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য আছে, 4টে দেওয়া আছে, 4টেই লিখে দেবে।
ঠিক আছে। নেক্সট দেখো আছে 3 নাম্বার, পার্থক্য লেখো উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদী। 88 নাম্বার পাতাতে চলে এসো। দেখো এখানে উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য দেওয়া আছে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। এগুলো কিন্তু করবে, টোটাল এখানে 8টা দেওয়া আছে, এই 8টাই মনে রেখো। এবার যটা দেবে তটা তোমরা লিখে দিও নাম্বার অনুযায়ী, যদি 4 নাম্বার থাকে তাহলে 8টাই লিখে দেবে। এরপরে দেখো যেটা দেওয়া আছে 4 নাম্বার, দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন? 91 পাতায় চলে এসো। দেখো ওইখানে তোমার দেওয়া আছে যে দক্ষিণ ভারতে তোমার জলসেচের মাধ্যমে জলাশয় অধিক প্রচলিত কেন। এই দেখো এই যে 91 পাতায় নিচের দিকে দেখো এই যে দেওয়া আছে দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে সেচ কাজ বেশি প্রচলিত হওয়ার কারণ। টোটাল 4টে কারণ আছে, এই 4টে কারণই লিখে দেবে। এরপর দেখো 5 নাম্বার দেখো আছে ভারতের পূর্ববাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গঠিত হয়েছে কেন? 88 নাম্বার পাতাতে চলে এসো। আমরা জানি যে বদ্বীপ কিন্তু সমস্ত নদীতে গঠিত হয় না, তো এইগুলো গঠিত হয়েছে তার তোমার গড়ে ওঠার অনুকূল পরিবেশ। দেখো এই যে দেওয়া আছে ভারতের পূর্ববাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন। তো এখানে টোটাল 5টা দেওয়া আছে, এই 5টা কারণে কিন্তু পরপর লিখে দেবে। নেক্সট দেখো যেটা দেওয়া আছে 6 নাম্বার, উত্তর ভারতের সমভূমিতে খাল সেচ প্রথা বেশি দেখা যায় কেন? 91 নাম্বার পাতায় চলে এসো। এখানে দেখো দেওয়া আছে এই যে উত্তর ভারতে নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থা বেশি প্রচলিত কেন। তাহলে এটা লিখে দেবে, এখানে টোটাল 5টা দেওয়া আছে, 5টাই লিখে দেবে। এরপর দেখো আছে 7 নাম্বার, ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এটা 87 নাম্বার পাতায় চলে এসো। 87, অর্থাৎ কেন ওঠেনি, মানে অনুকূল পরিবেশ গঠিত হয়নি তাই গড়ে ওঠেনি। তাহলে দেখো এই যে দেখো দেওয়া আছে এই যে নিচের দিকে এই যে ভারতের পশ্চিম বাহিনী নদী নর্মদা এবং তাপ্তির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। এই কারণগুলো যে 3টে দেওয়া আছে এই 3টেই কিন্তু লিখে দেবে। এরপরে দেখো দেওয়া আছে 8 নাম্বার, সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক লেখো। তাহলে এটা দেখো এটা তোমাদের বইয়ে সেভাবে দেওয়া নেই, আমি তোমাদের অন্য একটা বইতে দেখিয়ে দিচ্ছি, তোমরা ওইখান থেকে তোমার স্ক্রিনশট নিতে পারো বা লিখে নিতেও পারো। তো দেখো এখানে দেখো এই যে দেওয়া আছে মৃত্তিকা এবং ভারতের স্বাভাবিক উদ্ভিদের অন্যতম নিয়ন্ত্রক, এবং এখানে তোমার যে মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদের মধ্যে এই যে লবণাক্ত মৃত্তিকা যেটা আছে এইখানটা তোমাকে লিখতে হবে। দেখো ভারতের উপকূল অঞ্চলে লবণাক্ত মাটিতে মূলত ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায়। এই মাটিতে অক্সিজেনের অভাব থাকায় গাছগুলির বাতাস থেকে অক্সিজেন গ্রহণের জন্য মূলগুলি নরম কাদা মাটিতে বেরিয়ে থাকে, এদের শ্বাসমূল বলে। নরম কাদা মাটিতে সোজা দাঁড়িয়ে থাকার জন্য এদের ঠেসমূল দেখা যায়। এবার দেখো এটার সঙ্গে তোমাকে লিখতে হবে চিরসবুজ উদ্ভিদ। দেখো এই যে তোমার যে তোমার থাকে ম্যানগ্রোভ অরণ্য থাকে, এগুলো কিন্তু চিরসবুজ। সমুদ্র সংলগ্ন লবণাক্ত মাটি সর্বদা সিক্ত থাকে বলে বৃক্ষের পাতা চিরসবুজ। শ্বাসমূল ওটা তোমার লিখতে হবে, ঠেসমূল। তারপর দেখো 6 নাম্বার আছে জরায়ুজ ও অঙ্কুরোদ্গম। হ্যাঁ, তাহলে বলছে এই উদ্ভিদে জরায়ুজ ও অঙ্কুরোদ্গম হয়, অর্থাৎ ফল থেকে বীজ মাটিতে পড়ার আগেই অঙ্কুরিত হয়। তাহলে এইগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। নেক্সট যেটা আছে দেখো 9 নাম্বার, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি উপায় লেখো। তাহলে অরণ্য যে সংরক্ষণ করা হয় তার 3টি উপায় 107 নাম্বার পাতাতে চলে এসো 107। তাহলে দেখো ওখানে তোমার অরণ্য সংরক্ষণের উপায়গুলো দেওয়া আছে। এই দেখো অরণ্য সংরক্ষণের পদ্ধতি বা উপায়, এখানে তোমার এখানে 5টা দেওয়া আছে, এই 5টার মধ্যে যে কোনো তোমরা 2টো 3টে যা চেয়েছে সেটা লিখে দেবে, ঠিক আছে। নেক্সট দেখো আছে 10 নাম্বার, পার্থক্য লেখো ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। এটাও কিন্তু তোমাদের বইয়ে সেভাবে নেই, আমি অন্য একটা বইয়ের থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইখানে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে তোমার ক্রান্তীয় চিরহরিত এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের 4টে পার্থক্য দেওয়া আছে, এই 4টেই তোমরা লিখে দেবে। এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো, তাহলে কিন্তু হবে। নেক্সট যেটা আছে দেখো তোমার 11 নাম্বার, পার্থক্য লেখো ধাপ চাষ ও ফালি চাষ। 104 নাম্বার পাতাতে চলে এসো। 104 তোমাদের বইয়ের 104 নাম্বার। দেখো এখানে তোমার ধাপ চাষ এবং ফালি চাষের 3টে পার্থক্য দিয়েছে, এই 3টে পার্থক্যই তোমরা লিখে দেবে, ঠিক আছে। এরপরে দেখো কি আছে 12 নাম্বার, সবুজ বিপ্লব বলতে কি বোঝো। 120 নাম্বার পাতায় চলে এসো। দেখো এখানে দেওয়া আছে তোমার সবুজ বিপ্লব এবং তার ডেফিনেশন। এই দেখো এই যে 120 নাম্বার পাতা, এই দেখো সবুজ বিপ্লব, এই যে বক্সের মধ্যে সুন্দর করে দেওয়া আছে এবং এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে। 3 নাম্বারের প্রশ্ন উত্তর।
এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে 13 নাম্বার, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান 3টি কারণ লেখো। 118 নাম্বার পাতায় চলে এসো। দেখো এখানে পাঞ্জাব এবং হরিয়ানার তোমার কৃষিতে উন্নতির কারণগুলো দেখো এখানে দেওয়া আছে। পাঞ্জাব হরিয়ানার কৃষিতে উন্নতির কারণ প্রথমে 118 পাতা থেকে শুরু করবে। এখানে দেখো দুটো দেওয়া আছে, একটা হচ্ছে বিস্তীর্ণ সমতল ভূমি এবং উর্বর মাটি, 2 হচ্ছে অনুকূল জলবায়ু। এরপরে চলে আসছে 120 পাতাতে, দেখো এখানে বাকিগুলো দেওয়া আছে। 3 নাম্বার হচ্ছে উন্নত জলসেচ ব্যবস্থা এবং 4 নাম্বার সবুজ বিপ্লবের প্রভাব। তাহলে এগুলো লিখে দেবে। নেক্সট যেটা দেওয়া আছে দেখো 14 নাম্বার, ভারতের কার্পাস বয়ন শিল্পের 3টি সমস্যা লেখো। দেখো কার্পাস বয়ন শিল্পের যে 3 সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু বইয়ে সেভাবে দেওয়া নেই, তো আমি অন্য একটা বই থেকে তোমাদের দেখাচ্ছি, ওইখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং সেখান থেকে তোমরা লিখতে পারো কার্পাস বয়ন শিল্পের সমস্যা। তো এই দেখো এখানে দেওয়া আছে ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যা, ছকের আকারে দেওয়া রয়েছে। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং এখান থেকে লিখে নেবে, তাহলে কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি এবার। কার্পাস বয়ন শিল্পের সমস্যার পরে আছে 15 নাম্বার, ভারতে তোমার তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ উল্লেখ করো। এটা তোমাদের বইয়ে 130 নাম্বার পাতাতে দেখো আছে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ। এই দেখো এখানে দেওয়া আছে ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের দ্রুত বিকাশের কারণ। এখানে টোটাল তোমার 5টা দেওয়া আছে, এই 5টাই লিখে দেবে তাহলেই হয়ে যাবে। নেক্সট দেখো আছে 16 নাম্বার, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অধিক কেন। 134 নাম্বার পাতাতে চলে এসো। দেখো এখানে দেওয়া আছে এই যে গাঙ্গেয় জনঘন, দেখো পশ্চিমবঙ্গ বা নিম্নগঙ্গা বা গাঙ্গেয় সমভূমিতে জনসংখ্যা ও জনঘনত্ব বেশি কেন। টোটাল 6টা দেওয়া আছে, এই 6টাই কিন্তু লিখে দেবে। নেক্সট যেটা দেওয়া আছে দেখো 17 নাম্বার, ভারতে নগরায়নের প্রধান 3টি সমস্যা কি। 135 নাম্বার পাতাতে দেখো আছে নগরায়নের সমস্যা। এই যে ভারতের নগরায়নের সমস্যা টোটাল 3টে দেওয়া আছে, এই 3টের মধ্যে যটা লাগবে তোমরা লিখে দিও, এখানে সুন্দর করে কিন্তু দেওয়া আছে। নেক্সট দেখো যেটা আছে 18 নাম্বার, সড়ক পথ ও রেলপথের 3টি করে সুবিধা লেখো। এটা তোমার অন্য একটা বই থেকে আমি দেখাচ্ছি, সড়কপথ এবং রেলপথের সুবিধা বইয়ে তোমার সেভাবে তোমার দেওয়া নেই, আমি একটা জায়গা থেকে দেখাচ্ছি। দেখো সড়ক পথের সুবিধা বা সড়ক পথের গুরুত্ব, এই যে এখান থেকে সড়ক পথের গুরুত্ব হচ্ছে তোমার 1 নাম্বার হলো তোমার আরামদায়ক পরিবহন, 2 নাম্বার অভ্যন্তরীণ প্রয়োজনের স্বল্প দূরত্বে পরিবহন, 3 নাম্বার দুর্গম অঞ্চলের উন্নতি সাধন। এটা হচ্ছে সড়ক পথের। এছাড়া তোমার যে কৃষিজ পণ্য পরিবহন, তারপরে তোমার ত্রাণ কার্য, কর্মসংস্থান, সময়ের পরিবর্তনশীলতা, কর বা শুল্ক এবং গ্রামীণ উন্নয়ন। আর রেলপথের কি আছে দেখো, কম পরিবহন ব্যয়, সুনির্দিষ্ট কর্মসূচি, নিরাপত্তা, যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য, প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়ের মোকাবেলা, জাতীয় আয়ের উৎস। তাহলে এই হলো তোমার এদের তোমার। এরপরে দেখো যেটা দেওয়া আছে আমাদের পণ্যমুচির পরে উন্নতি কার্পাস বয়ন শিল্পের সমস্যা হলো তথ্য শিল্প, ভারতের জনঘনত্ব অধিক, সড়ক পথ রেলপথের সুবিধা। এবার সবশেষে আছে 19 নাম্বার, দেখো সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব উল্লেখ করো। তাহলে দেখো সুন্দরবন অঞ্চলে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার কিন্তু কতগুলো প্রভাব আছে, আমি সেগুলো তোমাদের দেখাই প্রভাব বা ফলাফল। দেখো 1 নাম্বার প্রভাব, আমি শুধু এখানে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি, তোমরা কিন্তু বিস্তারিত লিখে নেবে। 1 নাম্বার আছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ক্ষয়। হ্যাঁ, সমুদ্র পৃষ্ঠে যখনই উচ্চতা বাড়ছে তখন কিন্তু সুন্দরবন অঞ্চলে যে বায়ো সিস্টেম বা ইকোসিস্টেম আছে সেটা কি হচ্ছে, ডুবে যাচ্ছে এবং অনেক দ্বীপ কিন্তু সুন্দরবন অঞ্চলে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে বর্ধিত লবণতা। তাহলে যখনই তোমার মানে কোনো অঞ্চল তোমার ডুবে যাচ্ছে তখন কিন্তু লবণতা বেড়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু প্রাণী যারা উচ্চ লবণতায় বাঁচতে পারে না তারা মরে যাচ্ছে, আর বেশি লবণতায় যারা থাকতে পারে তাদের উপদ্রব কিন্তু বেড়ে যাচ্ছে। আর কি চরম আবহাওয়ার ঘটনা, মানে তোমার এই যে তোমার ঘূর্ণিঝড়, তারপরে তোমার যে সমস্ত অত্যধিক বিভিন্ন ধরনের রোগ, এগুলো কিন্তু ঘটছে। এই হচ্ছে তোমার আমাদের সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব। নেক্সট যেটা আছে 8 নাম্বার, দেখো রচনাধর্মী প্রশ্নের উত্তর। এটা কিন্তু প্রশ্ন মান 5, অর্থাৎ বড় করে তোমাদেরকে লিখতে হবে। প্রথম যে প্রশ্নটা আছে বলছে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। 78 নাম্বার, 78 নাম্বার পেজে চলে এসেছো। দেখো ওইখানে তোমার ভূপ্রকৃতির বর্ণনা ওখানে দেওয়া আছে। 78 নাম্বার, 78 নাম্বার, এই দেখো এখানে। তাহলে এখানে বলেছে কি
পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা। তাহলে হিমালয়ের যে ভূপ্রকৃতি আছে সেটাকে তোমার পশ্চিম হিমালয়ের যে ভূপ্রকৃতি আছে সেটা শুধুমাত্র এখানে বর্ণনা করতে হবে। তাহলে হিমালয় প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, একটা প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি, এখানে তোমার প্রস্থ বরাবর এই কতগুলো ভাগ করছে, আর দৈর্ঘ্য বরাবর দেখা আছে পশ্চিম হিমালয় এবং তোমার এবং পূর্ব দিকের হিমালয়। তো পশ্চিম হিমালয় যেটা আছে এই ভাগটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে এটা এখান থেকে শুরু করে তোমার একেবারেই ৭৯ পাতাতে এই যে পূর্ব হিমালয়ের আগে পর্যন্ত কিন্তু তোমাদেরকে লিখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এই যে ছবিটা আছে এই ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো পশ্চিম হিমালয় হচ্ছে এই অংশটা হচ্ছে পশ্চিম হিমালয়, অর্থাৎ জম্মু কাশ্মীরের যে অংশটা আছে, জম্মু কাশ্মীর লাদাখের এই দিকে যে অংশটা আছে এটা হচ্ছে তোমার পশ্চিম হিমালয়। তারপরে এটা হচ্ছে মধ্য হিমালয়, আর পূর্ব হিমালয়ের মধ্যে পড়ছে এই আমাদের পূর্বাঞ্চলে যেটা আসাম, মেঘালয়, এগুলো হচ্ছে পূর্ব হিমালয়ের অংশবিশেষ। ঠিক আছে, নেক্সট যেটা আছে দেখো ২ নাম্বার, ভারতের পশ্চিম উপকূলের সমভূমির সংক্ষিপ্ত বর্ণনা দাও। ৮৫ পাতাতে চলে এসো। দেখো ওখানে তোমার পশ্চিম উপকূলের বর্ণনা, এই দেখো পশ্চিম উপকূলের সমভূমির যে বর্ণনা, অর্থাৎ এইখান থেকে এই এত দূর পর্যন্ত তোমাদের লিখতে হবে, আর এইটা কিন্তু তোমাকে লিখতে হবে না। ঠিক আছে, আর তার সঙ্গে এই যে ছবিটা আছে এই ছবিটা যে পশ্চিম উপকূল এই যে অংশটা আছে, অর্থাৎ এখানে এই যে তোমার কঙ্কন উপকূল, তারপরে কর্ণাটক উপকূল, মালাবার উপকূল, এই উপকূল, ভেম্বানাদ উপকূল, এইটা কিন্তু ভালো করে তোমাদেরকে দেখাতে হবে। এরপর দেখো আছে ৩ নাম্বার, উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে দেখো আমি তোমাদের বলে রাখি ৮৮ নাম্বার পাতাতে দেওয়া আছে, কিন্তু ওই যে তোমার উত্তর ভারত আর দক্ষিণ ভারতের মধ্যে যে নদীর পার্থক্য দেওয়া আছে না, এই যে তোমার এখানে এই উত্তর ভারতের দিকে যেগুলো আছে এগুলো লিখে দেবে, তাহলেই তোমাদের বৈশিষ্ট্যটা কিন্তু সুন্দর করে লেখা হবে। এরপরে দেখো আছে আর ৪ নাম্বার, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। ৯৪ পাতাতে চলে এসো। দেখো ওখানে জলবায়ুর নিয়ন্ত্রকগুলো দেওয়া আছে, এই যে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ। তো এখানে দেখো তোমার দুটো দেওয়া আছে, একটা যে অক্ষাংশগত বিস্তৃতি বা অবস্থান, হিমালয় পর্বতের ভূমিকা। এরপরে দেখো ৯৬ পাতাতে চলে এসো। ৩ নাম্বার ভূপ্রকৃতি, ৪ নাম্বার সমুদ্র সান্নিধ্য, ৫ হচ্ছে তোমার মৌসুমী বায়ুর প্রভাব, ৬ হচ্ছে জেট বায়ুর প্রভাব, ৭ নাম্বার হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত, ৮ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, ৯ হচ্ছে এল নিনো, ১০ নাম্বার হচ্ছে লা নিনো। তাহলে এই এতদূর পর্যন্ত কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, নেক্সট যেটা দেখো আছে নিয়ন্ত্রকগুলির পর ৫ নাম্বার, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। ৯৪ পাতাতে চলে এসো। দেখো ওখানে ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো যে তোমার হলুদ কালারের যে বক্সটা দেওয়া আছে এখানে সুন্দর করে ৮টা বৈশিষ্ট্য দেওয়া আছে, এই ৮টা বৈশিষ্ট্য কিন্তু তোমরা লিখে দেবে। এরপরে দেখো আছে ৬ নাম্বার, ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। তাহলে ভারতে প্রায় ৭ রকমের মৃত্তিকা। তো ৯৯ পাতাতে চলে এসো। ৯৯ পাতাতে যে তোমার মৃত্তিকাগুলো আছে, দেখো এখানে যে মৃত্তিকার শ্রেণীভাগগুলো দেওয়া আছে, এখানে তার মধ্যে থেকে যে কোনো কটা দিতে বলেছে, তোমাদের ২টি দিতে বলেছে। একটা হচ্ছে তোমার পলি মৃত্তিকা, আর একটা হচ্ছে তোমার কৃষ্ণ মৃত্তিকা। তাহলে এগুলোর মধ্যে পলি মৃত্তিকা আর কৃষ্ণ মৃত্তিকা এই দুটোর বৈশিষ্ট্য দিয়ে দেবে। তাহলে ১ নম্বর দেখা হচ্ছে পলি মৃত্তিকা, পলি মৃত্তিকার উপাদান এবং বৈশিষ্ট্য এখানে দিয়ে দিয়েছে। আর কৃষ্ণ মৃত্তিকা, এই যে কৃষ্ণ মৃত্তিকার উপাদান এবং বৈশিষ্ট্য এখানে দিয়ে দিয়েছে। অতএব এই দুটো তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, নেক্সট যেটা আছে দেখো ৭ নাম্বার, ভারতের ২ প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন এবং বৈশিষ্ট্য লেখো। তাহলে ১০৪ নাম্বার পাতায় দেখো এটাও তোমার ৫ রকমের আছে স্বাভাবিক উদ্ভিদ, তার মধ্যে যে কোনো দুটো, অর্থাৎ এই যে তোমার বৈশিষ্ট্য ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ অঞ্চলের বৈশিষ্ট্য আর বন্টন, এই যে চিরহরিত অরণ্য কোথায় কোথায় দেখতে পাওয়া যায় ভারতের, এই যে আঞ্চলিক বন্টন, এই যে আঞ্চলিক বন্টনটা দেবে আর বৈশিষ্ট্যটা দেবে। ঠিক আছে, তাহলেই হবে। একটা তোমার দিয়েছে ক্রান্তীয় চিরহরিত, আর একটা কী দিয়েছে ২ প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল। তাহলে যে কোনো দুটো, একটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ অঞ্চলটা দেবে, আর একটা তোমার ২ নম্বর যেটা আছে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ অঞ্চল। তাহলে যেটা তোমাদের সুবিধা হবে, এখানে দেখো বৈশিষ্ট্যটা দেওয়া আছে আর এখানে আঞ্চলিক বন্টনটা দেওয়া আছে, এই দুটোই কিন্তু দিতে হবে। এবার তোমার ধরো এখানে টোটাল ৫টা আছে, এই ৫টার মধ্যে যে কোনো তোমরা দুটো দিতে পারো। তো আমার যেটা মতে বলে ম্যানগ্রোভ অরণ্যটা দেওয়ার চেষ্টা করবে, আর ক্রান্তীয় পর্ণমোচীটা ভালো করে করবে। এই দুটো কিন্তু তোমাদের বেশি গুরুত্বপূর্ণ, আর মরুটা। ঠিক আছে, এই ৩টে করলে কিন্তু বেশিরভাগটাই তোমাদের কভার করে যাবে। এরপরে দেখো যেটা দেওয়া আছে ৮ নাম্বার, ভারতের চিরহরিত উদ্ভিদ এবং পর্ণমোচী উদ্ভিদের বন্টনের জলবায়ুর প্রভাব আলোচনা করো। তাহলে এই দুটোর বন্টনের জলবায়ু প্রভাব, ওই ১০৪ নাম্বার, একটা হচ্ছে চিরহরিত আর পর্ণমোচী। ওই চিরহরিত আর পর্ণমোচী এই দুটো তোমার জলবায়ুর প্রভাব, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে যেহেতু গড়ে ওঠে, যে
তোমার এই যে তোমার দেখো ক্রান্তীয় চিরবর্তিত অঞ্চলে জলবায়ু প্রভাব, অর্থাৎ এই যে তোমার এই যে জলবায়ু, ভারতের যেসব অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় সেখানে এগুলো লিখতে হবে, এটি ক্রান্তীয় চিহ্নহরিত। আর পর্ণমোচী যেটা আছে সেটাও তোমার ওই অঞ্চলে দেখো, পর্ণমোচী অঞ্চল, এই যে যেখানে তোমার ভারতের গ্রীষ্মকালীন উষ্ণতা, এই যে জলবায়ু যে প্রভাবটা এখানটা এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। নেক্সট যেটা আছে দেখো, জলবায়ু প্রভাবে পড়ে 9 নাম্বার, হিমালয়ের উচ্চতা বৃদ্ধির সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতির পরিবর্তন উল্লেখ করো। 106 নাম্বার পাতাতেই দেখো দেওয়া আছে। তাহলে হিমালয়ের যে পার্বত্য অঞ্চল আছে সেখানে এই যে পর্বত শ্রেণী, এই যে পার্বত্য উদ্ভিদ আছে না, এটা লিখবে তাহলে কিন্তু হবে। তাহলে এটা তোমার 106 থেকে শুরু করতে হবে। এই যে চিরহরিত অরণ্য, পাইন অরণ্য, তারপরে 107 নাম্বার পাতাতে চলে এসো। 3 নাম্বার আছে পর্ণমোচী বৃক্ষের অরণ্য, 4 নাম্বার আছে মিশ্র অরণ্য, 6 হচ্ছে সরলবর্গীয় অরণ্য, 6 নাম্বার হচ্ছে আলপীয় অরণ্য। এই এতদূর পর্যন্ত কিন্তু আমাদের লিখতে হবে, তার সঙ্গে কিন্তু এই ছবিটা কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যেটা আছে দেখো, 10 নাম্বার, ভারতে কৃষির সমস্যা এবং সমাধানগুলি লেখো। 110 নাম্বার পাতাতে চলে এসো। দেখো এখানে ভারতীয় কৃষির সমস্যা, এই যে তোমার 110 নম্বর পাতা, এখানে যে ভারতীয় যে তোমার কৃষি আছে, ধান চাষের সমস্যা, ভারতের গোদাবরী অঞ্চল ধান উৎপাদক অঞ্চল, এখানে তোমার যেটা দেওয়া আছে প্রশ্নটা 10 নম্বর, ভারতে কৃষির সমস্যা এবং সমাধানগুলি 118 পাতাতে আছে, আমি ভুল বললাম, 118 পাতাতে চলে এসো। এই দেখো এখানে দেখো দেওয়া আছে ভারতীয় কৃষির সমস্যা এবং সমাধান, এই যে বক্সের আকারে ইয়েলো কালারটাতে দেওয়া আছে সমস্যা আর গ্রিন কালার দেওয়া আছে সমাধান। নেক্সট যেটা আছে দেখো 11 নম্বর, ভারতের ধান উৎপাদনের অনুকূল পরিবেশের বিবরণ দেওয়া। 110 নম্বর পাতাতে চলে এসো। দেখো এখানে ধান উৎপাদনের অনুকূল পরিবেশ কিন্তু দেওয়া আছে। এই যে 110 নম্বর, এই ইয়েলো কালারের যে বক্সের মধ্যে দুটো ভাগে ভাগ করা আছে, প্রাকৃতিক এবং অর্থনৈতিক, এই দুটো ভাগকে ভাগ করে তোমরা লিখে দেবে। এরপরে দেখো আছে 12 নম্বর, ভারতের বর্ষাকালীন শস্য উৎপাদনের জন্য জলসেচের প্রয়োজন হয় কেন, ঠিক আছে। তাহলে দেখো ভারতে বর্ষাকালীন শস্য উৎপাদনে জলসেচের প্রয়োজন হয়, তার কারণ দেখো এখানে আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, তোমরা একটু বিস্তারিতভাবে এটা লেখে নেওয়ার চেষ্টা করবে। প্রথমেই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বৃষ্টিপাতের অনিশ্চয়তা, অর্থাৎ মৌসুমি বায়ুতে কিন্তু সবসময় সমানভাবে হয় না, কখনো তোমার বেশি বৃষ্টিপাত হয় বা টাইমের আগে মনসুন চলে আসে, কখনো দেরিতে চলে আসে। 2 নম্বরে যে জমির ধরন, অর্থাৎ কিছু কিছু জমি আছে যেখানে কিন্তু জল ধরে রাখা যায় না, সেখানে কিন্তু জল তোমার প্রয়োজন হয়। 3 নম্বর হচ্ছে ফসলের চাহিদা, অর্থাৎ দেখো আমাদের কিন্তু এখন কি হয় বলতো, প্রত্যেকটা সবজি কিন্তু সারা বছর পাওয়া যায়, তো সেক্ষেত্রে কিন্তু এই চাহিদা অনুযায়ী উৎপাদন করতে গেলে কিন্তু জলসেচের প্রয়োজন হয়। 4 নম্বর হচ্ছে ফসল উৎপাদন বৃদ্ধি, অর্থাৎ উৎপাদনটাকে বৃদ্ধি করতে হবে। 5 নম্বর হচ্ছে কৃষকদের আয় বৃদ্ধি। 6 হচ্ছে খরা পরিস্থিতিকে মোকাবেলা করা। এই 6টা পয়েন্ট লিখলেই কিন্তু তোমার জলসেচের প্রয়োজনীয়তাটা হয়ে যাবে। নেক্সট দেখো যেটা আছে 13 নাম্বার, ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। এটা 111 নাম্বার পাতাতে 116 নাম্বার 116 নাম্বারে চলে এসো। 13, 14, 15, 16, এখানে তোমার কার্পাস বয়ন দেখো এখানে দেওয়া আছে, এই যে ইয়েলো কালারে 116 পাতাতে এটা তোমরা লিখে দেবে, প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দুভাগে ভাগ করে দেওয়া আছে। এরপরে দেখো আছে কার্পাসের পরে তোমার 14 নাম্বার, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 117 নাম্বার পাতাতে দেখো চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, তাহলে এখানে শুধুমাত্র প্রাকৃতিকটা বলেছে, এই প্রাকৃতিকটা শুধু এইখান থেকে ওই অর্থনৈতিকের আগে পর্যন্ত এই ছায়া প্রদানকারী বৃক্ষ এতদূর পর্যন্ত লিখে দেবে। এরপরে দেখো আছে 15 নাম্বার, পশ্চিম ভারত কার্পাস বয়ন শিল্পে অধিক উন্নতির কারণ লেখো। 123 নাম্বার পাতাতে দেখো দেওয়া আছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প, এই যে দেখো শেষের দিকে এই যে ইয়েলো কালারের যে বক্সটা দেওয়া আছে এটা এখান থেকে এই যে এতদূর পর্যন্ত। তারপরে পাতাতেও আছে দেখো 124 নম্বর পাতাতে টোটাল 8টা পয়েন্ট আছে, এই 8টা পয়েন্ট লিখে দেবে। নেক্সট যেটা দেওয়া আছে দেখো 17 নাম্বার, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। 122 নম্বর পাতা, দেখো এর প্রধান কারণ হচ্ছে লৌহ ইস্পাত শিল্প তো একটা ভারী শিল্প, তো এই জন্য কি হয়, এই ভারী শিল্প কিন্তু কাঁচামালের কাছেই গড়ে ওঠে, তো আমাদের ভারী শিল্পের জন্য যে কাঁচা মালগুলো সেগুলো কিন্তু পূর্ব ভারতেই পাওয়া যায়, তাই কিন্তু পূর্ব ভারতে কেন্দ্রীভূত হয়েছে, এটা হচ্ছে প্রধান কারণ। তার সঙ্গে এবার আনুষঙ্গিক দেখো এখানে দেওয়া আছে, সেটা প্রথমে দেখো 1 নাম্বার দিয়েছে এই যে আকরিক লোহা, এই যে তোমার বিদ্যুৎ, এই যে এখানে যে তোমার ছকের মধ্যে যেটা দেওয়া আছে এটা লিখে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি আছে, নেক্সট আছে তোমার নেক্সট দেখো তাহলে এতদূর পর্যন্ত হলো। তারপরে আমাদের কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীয় ভবন পূর্ব ভারতে তোমার
ভারতের পুরো ভারতে চা চাষে, পশ্চিম ভারতে পুরো ভারতে ধান উৎপাদন কতদূর পর্যন্ত, চা চাষ ভারতে কার্পাস বয়ন শিল্প, লৌহ কেন্দ্রীয় কারণ। এবার 18 নাম্বার দেখো দেওয়া আছে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ লেখো। 132 নম্বর পাতাতে চলে এসো। দেখো এখানে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণটা কিন্তু দেওয়া আছে। এই দেখো জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ, এই যে সুন্দর করে দেওয়া আছে ছকের মধ্যে, প্রায় 10টা পয়েন্ট দেওয়া রয়েছে, এর মধ্যে যতগুলো চেয়েছে ততগুলো তোমরা লিখে দেবে। নেক্সট দেখো যেটা দেওয়া আছে জনসংখ্যা বন্ড 19 নাম্বার দেখো আছে ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। তাহলে এইটা তোমার নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি 135 নাম্বার পাতাতে চলে এসো। দেখো এখানে তোমার দেওয়া আছে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি, নগরায়ন, এবং এখানে তোমার ভারতের নগরায়নের সমস্যা, এবং এখানে নগর গড়ে ওঠার যে কারণগুলি, এই যে গড়ে ওঠার কারণগুলি দেখতে পাচ্ছ, এখানে টোটাল 11টা দেওয়া আছে। এগুলো কিন্তু তোমরা লিখে দেবে। নেক্সট দেখো যেটা আছে 20 নাম্বার ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্বগুলি আলোচনা করো। 136 নাম্বার পাতাতে চলে এসো। দেখো পরিবহন ব্যবস্থার গুরুত্ব, এই যে এখানে তোমার দেওয়া আছে 36 নাম্বার পরিবহনের মাধ্যম, পরিবহনের গুরুত্ব। একেবারে প্রথমেই দেখো দেওয়া আছে পরিবহনের গুরুত্ব, টোটাল 6টা গুরুত্ব দেওয়া আছে, এই 6টা গুরুত্ব লিখে দেবে। এরপরে দেখো আছে সবশেষে গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 111 নাম্বার পাতাতে দেখো আছে গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ। 111 দেখো গম উৎপাদনের অনুকূল পরিবেশ, এখানে দেখো ইয়েলো কালারে এই যে প্রাকৃতিক অপ্রাকৃতিক দুটোই দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখে দেবে। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্তই সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।